আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি রোমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল এই কোর্সটি। সেখানে আমার আলোচ্য বিষয় ছিল দ্য ট্রেডমার্ক অ্যাক্টস 2009। তো ট্রেডমার্ক অ্যাক্ট 2009-এর পঞ্চম অধ্যায় সম্পর্কে আমি আসলে গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা শুরু করেছিলাম। সেখানে মূলত 25 ধারা থেকে যেহেতু আমি এই পঞ্চম অধ্যায়টি স্টার্ট করেছি, সেখানে 25 ধারায় বলা হয়েছিল যে আসলে নিবন্ধনের ফলে অর্জিত অধিকার নিয়ে। তো নিবন্ধনের ফলে অর্জিত অধিকার নিয়ে 25-এর 1 ধারায় যেটা বলা হয়েছিল যে একজন নিবন্ধিত স্বত্বাধিকারী তিনি যে পণ্য বা সেবার জন্য ট্রেডমার্কটি ব্যবহারের অনুমতি পেলেন, সেই ট্রেডমার্কটির ক্ষেত্রে এই আইনের অন্যান্য বিধান অনুসারে তিনি সেই পণ্য বা সেবার জন্য ট্রেডমার্ক ব্যবহারের নিরঙ্কুশ অধিকার লাভ করবেন, এবং তার যে এই অধিকার যদি কোনো কারণে লঙ্ঘন হয় তাহলে তিনি এই আইনের বিধান অনুযায়ী কিন্তু প্রতিকার লাভের অধিকারী হবে। এটাই ছিল 25-এর 1 ধারায়। এখন আমরা পড়ব 25-এর 2 ধারা সম্পর্কে। তো দেখো 25-এর 2 ধারায় কি লেখা হয়েছে, নো পারসন আদার দ্যান দ্য রেজিস্টার্ড ওনার অফ এ ট্রেডমার্ক ইন রিলেশন টু এনি গুডস অর সার্ভিসেস অ্যাজ দ্য কেস মে বি shall use that trademark without the consent of the registered owner। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে একজন নিবন্ধিত স্বত্বাধিকারী যিনি তার পণ্য বা সেবার জন্য ট্রেডমার্কটি আইন অনুযায়ী নিবন্ধন করলেন বা তার ব্যবহার লাভের অধিকারী হলেন, সেই নিবন্ধিত স্বত্বাধিকারী ছাড়া বা তার অনুমোদিত তার অনুমতি গ্রহণ ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই ট্রেডমার্কটি নিবন্ধন করতে পারবে না। অর্থাৎ যিনি নিবন্ধিত স্বত্বাধিকারী শুধু তিনিই পারবেন ট্রেডমার্কটি ব্যবহার করতে, এবং তিনি যদি অন্য কাউকে ব্যবহারের অনুমতি দেন তাহলে সে করতে পারবে, এবং সেটিও আইন অনুযায়ী, এবং এই আইনের এই যে ট্রেডমার্ক আইনের বিধান অনুযায়ী হতে হবে। তার মানে 25-এর 2 ধারায় যেটা বলা হচ্ছে যে স্বত্বাধিকারী নিবন্ধিত স্বত্বাধিকারী হচ্ছে এটি একমাত্র ব্যবহারের নিরঙ্কুশ অধিকার লাভ করবেন, এবং অনুমতি দিলে অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে। এরপরে দেখি 25-এর 3 ধারায় কি বলা হয়েছে, the exclusive right to the use of trademark given under subsection 1 shall be subject to any conditions or limitations entered on the registered। তো 25-এর 3 ধারায় যেটা বলা হয়েছে যে 25-এর 1 ধারায় যে অধিকারের কথা বলা হয়েছে, যে নিরঙ্কুশ অধিকারের কথা বলা হয়েছে, সেই পণ্য বা সেবার জন্য নিবন্ধিত স্বত্বাধিকারী তখনই আসলে পণ্য বা ট্রেডমার্ক ব্যবহারের ক্ষেত্রে নিরঙ্কুশ অধিকার লাভ করবে যখন সেটা শর্ত বা সীমাবদ্ধতার সাপেক্ষে হবে। নিবন্ধিত যখন তিনি হলেন, সেখানে নিবন্ধনকারী বা নিবন্ধন বহিতে যে শর্ত বা সীমাবদ্ধতার সাপেক্ষে এই যে ব্যবহারের ট্রেডমার্ক ব্যবহারের নিরঙ্কুশ অধিকার দিলেন তাকে, সেটা ওই নিবন্ধন বহিতে লিপিবদ্ধ থাকবে সেই শর্ত বা সীমাবদ্ধতাগুলো। তাহলে সোজা কথাই হচ্ছে যে একজন ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী তিনি নিরঙ্কুশ অধিকার লাভ করবেন, এবং সেটা লাভ করবেন কিভাবে, যে নিবন্ধন বহিতে সেই নিরঙ্কুশ অধিকার লাভের শর্ত বা সীমাবদ্ধতা লেখা থাকবে। এরপরে আসি 25-এর 4 ধারা, where two or more persons are registered proprietors of trademarks which are identical with or nearly resemble each other, the exclusive right to the use of any of those trademarks shall not except so far their respective rights are subject to any conditions or limitations entered on the register be deemed to have been acquired by any one of those persons as against any other of those persons merely by registration of the trademarks, but each of those persons has otherwise the same rights as against
other persons not being registered users using by way of permitted use as a sole proprietor. তো যে বিষয়টি আসলে এখানে বলা হয়েছে 25-4 ধারায়, সেখানে যেটা বলা হয়েছে যে একটি ট্রেডমার্ক যখন নিবন্ধিত হয় সেখানে এক বা একাধিক নিবন্ধিত স্বত্বাধিকারী যদি প্রায় অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ ট্রেডমার্কের জন্য নিবন্ধিত হন, সেক্ষেত্রে এই যে 2 বা ততোধিক ব্যক্তি তারা কিন্তু একে অন্যের ওপর নিরঙ্কুশ অধিকার লাভ করবেন না। কথাটা একটু খেয়াল করো, যখন 2 বা ততোধিক ব্যক্তি মানে প্রায় সাদৃশ্যপূর্ণ বা প্রায় অভিন্ন কোনো ট্রেডমার্ক ব্যবহারের জন্য নিবন্ধিত হন, মানে তারা কিন্তু নিবন্ধিত হয়েছে ট্রেডমার্কের জন্য, সেই ট্রেডমার্কের জন্য নিবন্ধিত হওয়ার পর তারা কিন্তু একে অন্যের উপর নিরঙ্কুশ অধিকার ভোগ করতে পারবেন না যদি না তাদের স্ব অধিকার শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে নিবন্ধন বহিতে লিপিবদ্ধ থাকে। এখানে আরও একটি কথা বলা হয়েছে যে যারা স্বত্বাধিকারী রয়েছেন, নিবন্ধিত স্বত্বাধিকারী, তারা প্রত্যেকে এককভাবে যে তাদের যে নিজস্ব নিবন্ধন রয়েছে, যদিও একই ট্রেডমার্ক বা প্রায় সাদৃশ্যপূর্ণ ট্রেডমার্কের জন্য তারা নিবন্ধিত, তারা কিন্তু প্রত্যেকেই কি এককভাবে নিবন্ধিত। সেই এককভাবে নিবন্ধিত হওয়ার কারণে তারা অনুমোদিত ব্যবহারকারী হলেন, এবং তারা যেহেতু অনুমোদিত ব্যবহারকারী হলেন, তাই যে ব্যক্তিরা নিবন্ধিত নয়, অর্থাৎ যারা ট্রেডমার্কটির জন্য নিবন্ধিত স্বত্বাধিকারী নয়, তাদের উপর কিন্তু এই নিবন্ধিত স্বত্বাধিকারীরা কি পাবে? নিরঙ্কুশ অধিকার পাবে এই ট্রেডমার্কটি ব্যবহারের ক্ষেত্রে। তাহলে সোজা কথায় আমি বলছি যে সাদৃশ্যপূর্ণ বা প্রায় কাছাকাছি ধরনের ট্রেডমার্ক যদি এক বা একাধিক ব্যক্তি নিবন্ধন করে এবং তারা যদি নিবন্ধিত স্বত্বাধিকারী হয়, তাহলে সেক্ষেত্রে তারা একে অন্যের ওপর নিরঙ্কুশ অধিকার বজায় রাখতে পারবে না যদি না তাদের সেই অধিকার নিবন্ধন বহিতে শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে উল্লেখ করা থাকে। আর যেসব নিবন্ধিত স্বত্বাধিকারী ব্যক্তিরা তারা এককভাবে ওই ট্রেডমার্কটি ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধিত হয়েছেন, তারা কিন্তু তাদের অধিকার পূর্ণভাবে ভোগ করতে পারবেন যারা নিবন্ধিত নয়, তারা যদি ট্রেডমার্ক ব্যবহার করতে যায় তাদের ক্ষেত্রে। অর্থাৎ অনিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারীদের ক্ষেত্রে কিন্তু এই নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারীরা কি করবেন? অধিকার লাভ করবেন, এবং এই আইনের বিধান অনুযায়ী কিন্তু তারা তাদের কোনো যদি সত্ত্ব লঙ্ঘন হয় তাহলে প্রতিকার লাভের অধিকারী হবেন। তো এটাই ছিল আসলে 25-4 ধারা। 26 ধারায় কি বলা হয়েছে দেখো, যে ইনফ্রিংমেন্ট অফ ট্রেডমার্কস। A registered trademark is deemed to be infringed by any person who, not being the registered proprietor of the trademark or a registered user thereof a trademark which is identical with or deceptively similar to any trademark in relation to goods or services of his own trade. তো এই যে আমি 26 ধারাটি লিখেছি যে ইনফ্রিংমেন্ট অফ ট্রেডমার্ক, এটি হচ্ছে আসলে যে ট্রেডমার্ক লঙ্ঘন হলে আইনে সেই সম্পর্কে কি বলা হয়েছে। তো ট্রেডমার্ক লঙ্ঘনের ক্ষেত্রে আইনের 26 ধারায় যেটি বলা হয়েছে, 26-1 আমি এইমাত্র যেটি পড়লাম, সেখানে এই বিষয়টি আসলে বলা হয়েছে যে কোনো নিবন্ধিত স্বত্বাধিকারী ছাড়া বা অনুমোদিত ব্যবহারকারী ছাড়া মানে যে ট্রেডমার্কটি নিবন্ধন করা হয়েছে তার ব্যবহারকারী ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি নিজ ব্যবসায় স্বতন্ত্র বা প্রতারণামূলকভাবে সাদৃশ্যপূর্ণ কোনো ট্রেডমার্ক ব্যবহার করেন, সেক্ষেত্রে তিনি এই ট্রেডমার্ক আইন ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। অর্থাৎ আমি ধরো নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারী নই, আমি যদি ডেল্টা লাইফ কোম্পানির যে লোগোটি রয়েছে, যে ট্রেডমার্কটি রয়েছে, সেটি ব্যবহার করি, তাহলে আমি কি হবে? যে আমি আইনটি লঙ্ঘন করেছি, মানে ট্রেডমার্ক আইন সম্পর্কে বাংলাদেশে যে আইনের বিধানাবলী রয়েছে সেই আইনটিকে আমি লঙ্ঘন করেছি বলে গণ্য হবে। এটাই মূলত 26-1 ধারায় বলা হয়েছে। এবার দেখি 26-2 ধারায় কি বলা হয়েছে। A registered trademark is infringed by any person who, not being the registered proprietor of the trademark or a registrar, user thereof, uses in the course of trade a mark where the mark is. তো এখানে 26-2 যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে একটি নিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘন হয়েছে, এটি কখন বোঝা যাবে?
বা কখন এটি গণ্য হবে? যখন কোনো ব্যক্তি এই ট্রেডমার্কটি মানে মার্কটির নিবন্ধিত ব্যবহারকারী না হওয়া সত্ত্বেও এই নিবন্ধিত ট্রেডমার্কের স্বত্বাধিকারীর অনুমতি ব্যতীত যদি সেই ট্রেডমার্কে কোনো মার্ক ব্যবহার করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে নিম্নের এই যে নিম্নে যে বিধানাবলী দেওয়া হয়েছে এগুলো একটি থাকতে হবে। তাহলেই বোঝা যাবে যে ট্রেডমার্কটির যে সত্তা মানে নিবন্ধিত ব্যবহারকারী নিবন্ধনের ফলে যে অধিকারটি পেয়েছিল সেটি লঙ্ঘন হয়েছে। তখন বোঝা যাবে যখন এই তিনটি বিষয় ঘটবে। তাহলে ফার্স্ট বিষয়টি কি সেটি আমরা একটু দেখি। Identical with the trademark and is used in relation to goods or services similar to those for which the trademark is registered. এখানে বলা হয়েছে যে নিবন্ধিত ট্রেডমার্কের সাথে যদি অভিন্ন হয় ট্রেডমার্কটি এবং যে পণ্য বা সেবার জন্য এই ট্রেডমার্কটি ব্যবহার করা হয় সেই ট্রেডমার্কের সাথে কোনো ব্যক্তি যদি সাদৃশ্যপূর্ণ পণ্য বা সেবার ক্ষেত্রে ওই ট্রেডমার্কটি ব্যবহার করেন। আমি আবার বলছি, ট্রেডমার্কটি অভিন্ন মানে ট্রেডমার্কটি অভিন্ন এবং যে পণ্য বা সেবার জন্য ট্রেডমার্কটি ব্যবহার করা হচ্ছে সেই ট্রেডমার্কটি নিবন্ধিত ট্রেডমার্ক যে পণ্য বা সেবার জন্য ব্যবহার করা হয় তার সাথে সাদৃশ্যপূর্ণ। এবার আসি বিতে কি বলা হয়েছে। The mark is similar to the trademark and is used in relation to goods or services identical with or similar to those for which the trademark is registered. এখানে কি বলা হয়েছে দেখো, যে ট্রেডমার্কটি সাদৃশ্যপূর্ণ, যে পণ্য বা সেবার জন্য ট্রেডমার্কটি ব্যবহার করছেন ট্রেডমার্ক লঙ্ঘনকারী, তার সাথে নিবন্ধিত ট্রেডমার্কের যে পণ্য বা সেবা রয়েছে সেটা আবার অভিন্ন। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল ট্রেডমার্কটি অভিন্ন কিন্তু পণ্য বা সেবা সাদৃশ্যপূর্ণ। আর এখানে যেটা বলা হয়েছে যে এখানে ট্রেডমার্কটি সাদৃশ্যপূর্ণ কিন্তু পণ্য এবং সেবা অভিন্ন। নিবন্ধিত ব্যবহারকারীর পণ্য এবং সেবার সাথে যিনি নিবন্ধিত নন তার পণ্য এবং সেবা অভিন্ন কিন্তু ট্রেডমার্কটি সাদৃশ্যপূর্ণ। এটিও কিন্তু ট্রেডমার্ক লঙ্ঘন বলে গণ্য হবে। এবার আসি সি। Identical with the registered trademark and is used in relation to goods or services which are identical with those for which the trademark is registered. লাস্টে যেটা বলা হয়েছে যে ট্রেডমার্কটি অভিন্ন এবং যে পণ্য বা সেবার জন্য ব্যবহারকারী এটি গ্রহণ করেছে, ট্রেডমার্কটি গ্রহণ করেছে, তার সাথে নিবন্ধিত ট্রেডমার্কটি যে পণ্য বা সেবার জন্য গ্রহণ করা হয়েছিল তার সাথে অভিন্ন। অর্থাৎ এখানে ট্রেডমার্ক প্লাস পণ্য এবং সেবা কিন্তু অভিন্ন, মানে একই পণ্য এবং সেবার জন্য সেম একদম অভিন্ন ট্রেডমার্ক ব্যবহার করছেন অনিবন্ধিত ব্যবহারকারী, ফলে এটি কিন্তু ট্রেডমার্ক লঙ্ঘন বলে গণ্য হবে, মানে আইন অনুযায়ী ট্রেডমার্কটিকে লঙ্ঘন করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে আমরা তিনটা কি দেখলাম? প্রথমটা ছিল অভিন্ন ট্রেডমার্ক, সাদৃশ্যপূর্ণ পণ্য বা সেবা। দ্বিতীয়টি ছিল সাদৃশ্যপূর্ণ ট্রেডমার্ক, অভিন্ন পণ্য এবং সেবা। আর থার্ড হচ্ছে যে ট্রেডমার্কটি অভিন্ন আর পণ্য এবং সেবাও কিন্তু অভিন্ন, অর্থাৎ একজন নিবন্ধিত ব্যবহারকারীর সাথে একজন অনিবন্ধিত ব্যবহারকারী, এই দুয়ের পার্থক্য যেমন বোঝাচ্ছে এবং নিবন্ধিত ব্যবহারকারীর যে সত্তা মানে যে ব্যবহারের অধিকার সেটাকে লঙ্ঘন করছে কে? অনিবন্ধিত ব্যবহারকারী। এবং এর প্রেক্ষিতে বলা হচ্ছে যে ট্রেডমার্কটি লঙ্ঘন হয়েছে বলে গণ্য হবে। এখন এই যে ট্রেডমার্ক তো লঙ্ঘন কেন বলছি আমরা, তাই না? এটা এ কারণে বলছি যে যখন একই রকম সাদৃশ্যপূর্ণ বা অভিন্ন ট্রেডমার্ক ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু জনগণের মধ্যে ভুল ধারণার সৃষ্টি করে এবং আশঙ্কা থাকে যে তারা প্রতারণার মানে সম্মুখীন হয়। ধরো আড়ংয়ের একটা ড্রেসের মতো করে যদি আমি একটা ড্রেস বাজারে ছাড়ি এবং আড়ংয়ের যে লোগো আছে, যে ট্রেডমার্কটি আছে, আমি যদি সেটি ব্যবহার করি তাহলে যারা নর্মাল ক্রেতা তারা কিন্তু পার্থক্যটা খুঁজে পাবে না, তারা ভাববে এটি আড়ংয়ের প্রোডাক্ট এবং আমার বিক্রির পরিমাণ কিন্তু বেড়ে যাবে, যেহেতু এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তার মানে এটার কোয়ালিটি এবং ভ্যালু অবশ্যই বেশি হবে এবং এটার যে অ্যাকসেপ্টেশন অর্থাৎ মানুষের যে কাছে যে গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু বেশি হবে।
ফলে আমি নিবন্ধিত স্বত্বাধিকারী না হওয়া সত্ত্বেও আমি কিন্তু লাভবান হব, এবং আর যিনি নিবন্ধিত স্বত্বাধিকারী তিনি কিন্তু তার ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন। মূলত এ কারণে আইনে এই যে বিষয়গুলো, এই যে মার্কগুলো ABC এই তিনটি আলাদাভাবে বর্ণনা করে দিয়েছে। তো এবার আসি, তো আমরা যেটা করছিলাম 26-এর 3 ধারায় দেখো বলা হয়েছে যে রেজিস্টার্ড ট্রেডমার্ক ইজ ইনফ্রিঞ্জড or a deemed to be infringed by any person who not being the registered proprietor of the trademark or a registered user thereof uses in the course of trade a mark where the mark is। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে একজন ব্যক্তি কর্তৃক ট্রেডমার্ক লঙ্ঘিত হয়েছে বলে তখন গণ্য হবে যখন কোনো নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারী বা নিবন্ধিত স্বত্বাধিকারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তার নিজ ব্যবসায় ওই ট্রেডমার্ক সংশ্লিষ্ট মার্ক ব্যবহার করে থাকেন, সাধারণত নিম্নোক্তভাবে যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ট্রেডমার্কটি লঙ্ঘিত হয়েছে, সেটি আইন লঙ্ঘিত হয়েছে এই বিষয়টি গণ্য হবে। তাহলে দেখো এতে কি বলা হয়েছে, আইডেন্টিক্যাল উইথ অর সিমিলার টু দ্য ট্রেডমার্ক, অর্থাৎ যে ব্যবহারকারী ট্রেডমার্কটি অর্থাৎ কোনো পণ্য বা সেবায় এমন কোনো মার্ক ব্যবহার করেন যে মার্কটি কোনো সুপরিচিত ট্রেডমার্কের সাথে আইডেন্টিক্যাল অভিন্ন অথবা সিমিলার মানে সাদৃশ্যপূর্ণ, একটি সুপরিচিত ট্রেডমার্কের সাথে সাদৃশ্যপূর্ণ বা অভিন্ন কোনো মার্ক যদি ব্যবহার করেন কোনো ব্যক্তি তার নিজ ব্যবসার ক্ষেত্রে, তাহলে তিনি ট্রেডমার্ক আইন লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। এবার আসি বিতে কি বলা হয়েছে, used in relation to the goods or services which are not similar to those for which the trademark is registered। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এমন কোনো মার্ক ব্যবহার করেন যেটি কোনো সুপরিচিত ট্রেডমার্কের সাথে সিমিলার নয় বা সাদৃশ্যপূর্ণ নয় বা অভিন্ন নয়, মানে মার্ক অভিন্ন নয়, কিন্তু তার যে পণ্য বা সেবার জন্য মার্কটি ব্যবহার করেছেন সেই কারণে ওই মার্কটি কোনো নিবন্ধিত মার্কের মালিকের সাথে ওই মার্কটি দ্বারা তাকে সংযুক্ত মনে করে জনগণ, তাহলে এক্ষেত্রে যদি ওই নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারী স্বার্থ ক্ষুণ্ণ হয় বলে প্রতীয়মান হয়, তাহলে উক্ত ব্যক্তি ট্রেডমার্ক আইনটি লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। আমি সহজ কথায় বলছি, ধরো আমি একজন ব্যক্তি যিনি কোনো ট্রেডমার্ক ব্যবহার করছি যে মার্কটির সাথে কোনো নিবন্ধিত ট্রেডমার্কের কোনো রকম সম্পর্ক নেই, এটা সাদৃশ্যপূর্ণ না, এটা অভিন্নও না, আলাদা, ট্রেডমার্কটি আলাদা, কিন্তু আমার যে পণ্য বা সেবার জন্য আমি মার্কটি ব্যবহার করছি সেটির দ্বারা এমনভাবে মানে কোনো প্রতিষ্ঠিত ট্রেডমার্ক ব্যবহারকারীর সাথে সম্পর্ক আছে বলে বোঝায়, মানে আমার ট্রেডমার্কটি যে পণ্য বা সেবার ক্ষেত্রে আমি ব্যবহার করছি তার কারণে কোনো নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারীর সাথে আমার পণ্য বা সেবার সম্পর্ক রয়েছে বলে জনগণের কাছে প্রতীয়মান হয়। ফলে যদি নিবন্ধিত ট্রেডমার্কের স্বার্থ ক্ষুণ্ণ হয় বলে আইন অনুযায়ী প্রতীয়মান হয়, তাহলে আমি কিন্তু ট্রেডমার্কটি লঙ্ঘন করেছি বলে গণ্য হবে। মূলত এটি বলা হয়েছে বিতে। এবার আসি সিতে কি বলা হয়েছে, হোয়ার দ্য ট্রেডমার্ক হ্যাজ এ রেপুটেশন ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউজ অফ দ্য মার্ক বিং উইদাউট ডিউ কজ টেক্স আনফেয়ার অ্যাডভান্টেজ অফ or is detrimental to the distinctive character or the repute of the trademark। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো সুপরিচিত ট্রেডমার্ক নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিজের স্বার্থ হাসিল করার জন্য মানে যথাযথ যে নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে তাদের অনুমতি না নিয়ে ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উক্ত ব্যক্তি আইনটি লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো সুপরিচিত ট্রেডমার্ক ব্যবহার করার ক্ষেত্রে যদি ব্যবহারকারীর অনুমতি না নিয়ে করা হয়, তাহলে যিনি ব্যবহার করছেন অনুমতি ছাড়া তিনি আইনটিকে লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। এরপরে আসি 26-এর 4 ধারা। 26-এর 4 ধারা যেটি বলা হয়েছে যে এ রেজিস্টার্ড ট্রেডমার্ক, অর্থাৎ একটি নিবন্ধিত ট্রেডমার্কের ব্যবহার সম্পর্কে।
তাহলে আমরা দেখে নিই কি বলা হয়েছে। ফর দ্য পারপোজেস অফ দিস সেকশন এ পারসন ইউজেস এ রেজিস্টার্ড ট্রেডমার্ক মিনস, অর্থাৎ 26-এর 4 ধারা অনুযায়ী একজন নিবন্ধিত ব্যবহারকারী কাকে বলা হবে, মানে ট্রেডমার্ক যিনি নিবন্ধন করছেন তিনি নিবন্ধিত ট্রেডমার্কটির ব্যবহারটা কেমন হবে সেটা আইনের ভাষায় কি। প্রথমে বলা হয়েছে যেটি affixes it to goods or the packaging thereof, অর্থাৎ নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারী ট্রেডমার্কটিকে তার পণ্যের মোড়কে বা গায়ে অবশ্যই লিপিবদ্ধ করবেন, উল্লেখ করবেন বা ছাপাবেন, যেটাই করে সেটা তার পণ্যের গায়ে দেখা যাবে, মানে সেটা সবাই দেখতে পাবে যে এটি ওই ব্র্যান্ডের ওই ট্রেডমার্ক সংযুক্ত পণ্য। এরপরে আসি বিতে কি বলা হয়েছে দেখো, যে অফার্স অর এক্সপোজেস গুডস ফর সেল, puts them on the market or stocks them for those purposes under the mark, or offers or supplies or services under the mark। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে যিনি ট্রেডমার্কটি নিবন্ধন করেছেন, নিবন্ধকের অফিসে গিয়ে আইন অনুযায়ী তিনি মার্কটি বিক্রয়ের জন্য ব্যবহার করবেন, যে পণ্যগুলো বিক্রয় করবেন সেই পণ্যগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন, তিনি মার্কযুক্ত পণ্য বাজারে সরবরাহ করবেন এবং যে মার্কটি তিনি ব্যবহার করছেন সেই মার্ক ব্যবহার করে সেই মার্ক সংশ্লিষ্ট সেবা প্রদানের জন্য প্রস্তাব রাখতে পারবেন এবং পণ্য মজুদ রাখতে পারবেন। এটা হচ্ছে এই মার্ক ব্যবহার ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য বা আইন অনুযায়ী আরেকটি দিক। এরপরে আসি সিতে কি বলা হয়েছে, যে ইম্পোর্টস অর এক্সপোর্টস গুডস আন্ডার দ্য মার্কস, অর্থাৎ একজন নিবন্ধিত ব্যবহারকারী কিন্তু তার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই মার্কটি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এটি কাজে লাগাতে পারেন। ইউজেস দ্য মার্ক, ডিতে যেটা বলা হয়েছে, ইউজেস দ্য মার্ক অন বিজনেস পেপারস অর ইন অ্যাডভার্টাইজিং, অর্থাৎ নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহারকারী এটি তার বাণিজ্যিক কাগজে লেনদেনের সময় ব্যবহার করতে পারেন, আবার বিজ্ঞাপনেও কিন্তু এই ট্রেডমার্কটি তিনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার ট্রেডমার্ক ব্যবহার সম্পর্কে, মানে নিবন্ধিত ট্রেডমার্ক সম্পর্কে আলোচনা, নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার সম্পর্কে আলোচনা। তো এবার আসি আমরা 26-এর 5 ধারায়। 26-এর 5 ধারায় যেটি বলা হয়েছে যে পারসন হু অ্যাপ্লাইস এ রেজিস্টার্ড ট্রেডমার্ক টু ম্যাটেরিয়াল intended to be used for labeling or packaging goods or a business paper or for advertising goods or services shall be treated as infringer of the trademark if when he applied the mark he knew or had reason to believe that the application the mark was not duly authorized by the proprietor or a registered user or any other person having the right to use it under this act। আচ্ছা, এখানে যেটি বলা হয়েছে যে কোনো ব্যবহারকারী, যিনি নিবন্ধিত ব্যবহারকারী, নিবন্ধিত স্বত্বাধিকারী এবং বা নিবন্ধনের যে ট্রেডমার্কটি নিবন্ধন করা হয়েছে তা ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত, অর্থাৎ তিনি অনুমতি গ্রহণ করেছেন নিবন্ধিত স্বত্বাধিকারীর কাছ থেকে। তো এমন কোনো ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি জানেন যে এই ট্রেডমার্ক ব্যবহার করা তার জন্য বৈধ নয়, এটা জানার পরেও যদি তিনি তার পণ্যের মোড়কে তার যে ব্যবসায় রয়েছে সেই ব্যবসার কাজে বা বাণিজ্যিক কাগজপত্রে বা বিজ্ঞাপনে যদি তিনি ওই ট্রেডমার্কটি ব্যবহার করেন তাহলে তিনি এই ট্রেডমার্ক আইনটিকে লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। সোজা কথা, যিনি ট্রেডমার্কটির নিবন্ধনকারী নন এটা তিনি জানেন, জেনে বুঝে যখন হয়তো কোনো সুবিধা লাভের উদ্দেশ্যে তিনি কোনো সুপরিচিত বা রিনাউন্ড কোনো ট্রেডমার্ককে তিনি তার পণ্যের গায়ে কোনো কাগজপত্রে বা বাণিজ্যিক লেনদেনে ক্ষেত্রে, ব্যবসায় বাণিজ্যে বা বিজ্ঞাপনে যেখানে তার ট্রেডমার্ক ব্যবহারের প্রয়োজন রয়েছে সেখানে তিনি এই ট্রেডমার্কটিকে মার্ক হিসেবে ব্যবহার করেন তাহলে তিনি ট্রেডমার্ক আইন লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে। এবার আসি 26-এর 6-এ কি বলা হয়েছে। 26-এর 6-এ বলা হয়েছে যেটা দেখো, যে নাথিং ইন দ্য প্রভিশনস অফ দিস সেকশন shall constitute
as preventing the use of the registered trademark by any person for the purpose of identifying goods or services as those of the proprietor or a registered user or any other person having the right to use it under this act, but such use otherwise than in accordance with honest practice in industrial or commercial matter shall be treated as infringing the registered trademark if the use without due cause taken unfair advantages. তো 26-6 যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো আইনের মানে যে ট্রেডমার্ক আইনের কোনো বিধান সম্পর্কে কোনো নিবন্ধিত ব্যবহারকারী বা নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধনের যে ট্রেডমার্কটি নিবন্ধিত হয়েছে সেটি ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক ট্রেডমার্কটি ব্যবহার করার কারণে বা তার যে পণ্য বা সেবা রয়েছে সেটি শনাক্ত করার উদ্দেশ্যে যদি ট্রেডমার্কটি ব্যবহার করার ক্ষেত্রে এই আইনের কোনো বিধানই কিন্তু বাধা সৃষ্টি করেছে মর্মে ব্যাখ্যা করা যাবে না। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে আইনের কোনো বিধান কোনো ট্রেডমার্ক ব্যবহারকারীর অধিকারকে ক্ষুণ্ণ করবে না, এমনভাবেই কিন্তু আইনের বিধানগুলোকে রচনা করা হয়েছে। সেজন্য বলা হয়েছে যে ট্রেডমার্ক ব্যবহারকারী যখন ট্রেডমার্কটি ট্রেড বর্ণনা দিবে সেক্ষেত্রে এই আইনের কোনো বিধান তার ট্রেডমার্ক ব্যবহারের ক্ষেত্রে বা পণ্য বা সেবা শনাক্ত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে এ মর্মে ব্যাখ্যা করা যাবে না, কারণ এই আইনের বিধান অনুসারেই কিন্তু ট্রেডমার্ককে নিবন্ধিত হতে হবে। আরেকটি বিষয় এখানে বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করার ক্ষেত্রে নিজের শিল্প ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি নিবন্ধিত ট্রেডমার্ক নই, কিন্তু যদি আমি ব্যবহার করি বা কোনো একজন ব্যক্তি যদি অনিবন্ধিত হয়ে ট্রেডমার্ক ব্যবহার করে এবং এর মাধ্যমে তিনি অসৎ সুযোগ খোঁজেন বা অসৎ উপায়ে অবৈধ সুযোগের মাধ্যমে তিনি তার স্বার্থ হাসিলের চেষ্টা করেন, তাহলে তিনি কিন্তু এই আইনটিকে লঙ্ঘন করেছে বলে গণ্য হবে। তো এই শেষের কথা আমি একটি উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন ধরো আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম আড়ংয়ের কথা। তো একটা ফ্যাশন এক্সিবিশন হচ্ছে যেখানে হয়তো বিভিন্ন ধরনের সুপরিচিত ব্র্যান্ডগুলো তাদের পোশাক নিয়ে যাবে। তো আমি যদি নতুন উদ্যোক্তা হিসেবে আমি চিন্তা করলাম যে আমি যদি ওই ফ্যাশন এক্সিবিশনে পার্টিসিপেট করি তাহলে আমি ভালো পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবো যদি আমি একজন ভালো বায়ার পেয়ে যাই। তো এই চিন্তা করে আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, আমার ব্র্যান্ড ভ্যালু নেই, আমার কোনো পরিচিতি নেই, কোনো ট্রেডমার্ক নিবন্ধিত নেই, আমি একটি সুপরিচিত ট্রেডমার্ক হিসেবে আড়ংয়ের নাম দিয়ে অ্যাপ্লাই করলাম এবং প্লাস আমি ফ্যাশন এক্সিবিশনে পার্টিসিপেট করলাম। এই কারণে কি হলো, এই কারণে যে আড়ং যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, তাদের সুনাম কিন্তু ক্ষুণ্ণ হলো, তাদের যে স্বাতন্ত্র্য রয়েছে, তাদের যে ট্রেডমার্ক, তাদের পণ্য বা সেবার যে নিজস্বতা রয়েছে সেটা কিন্তু কি হলো, সেখানে কিন্তু তা ব্যত্যয় ঘটলো, তাদের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হলো। ফলে আমি কিন্তু ট্রেডমার্ক আইনটি লঙ্ঘন করেছি বলে গণ্য হবে। মূলত এই কথাটি আসলে এই 26-6 দ্বারা পরের অংশে বলা হয়েছে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।